মমতা ব্যানার্জি কখনোই মুসলিমকে প্রাধান্য দেন না, মুসলিমকে ব্যবহার করেন। কি রূপ? যদি প্রাধান্য দিতেন তাহলে কিন্তু উনি অনেকগুলো মসজিদ করতেন, করেছেন মন্দির। কিন্তু ভোটের সময় ভোট করায় কে? ওরা। ভোটের সময় সর্বক্ষেত্রে মাঠে থাকে কারা? ওরা। তারা। তাহলে এই বাড়ির ছাদে আপনি যে বাড়িটা বসে আছেন, ছাদটা ঢালাই দিয়েছে কে? একজন মিস্ত্রি। বাড়িটা কার? আমাদেরই। আপনার বাড়ি ও ঢালাই দিচ্ছে, তাহলে ও তো আপনার বাড়ির মেম্বার নয়। বহু মানুষ, বহু বড় বড় পলিটিশিয়ান, আমি বুক ঠুকে বলতে পারি, তন্ত্রক্রিয়ার মাধ্যমে ভোট পরিচালনা করেন। হ্যাঁ, আমি আপনাকে বলতে পারি এটা কথা, তৃণমূল সরকারও 11 সালে তন্ত্রক্রিয়া পরিচালনা করেছেন। উনি আজকে বসে আগামী 5 বছর পরে কি হতে পারে, তার পদ্ধতি কি অবলম্বন করা উচিত উনি খুব ভালো মতো বুঝতে পারেন। সমস্যা একটা, উনি জনতার মধ্যে নেই। উনি কর্পোরেট স্টাইলে রাজনীতি করেন, আর মমতা ব্যানার্জি জনতার মাধ্যমে রাজনীতি করেন। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। জন্মকুণ্ডলী না দেখে সঠিক পাত্রী চয়ন না করার জন্য উনার শুধু জনপ্রিয়তা নয়, রাজনৈতিকভাবে উনি অনেকটাই পিছিয়ে গেছেন। হ্যাঁ, উনার বিবাহের যে উনার সহধর্মিনী, উনাকে যথেষ্ট সম্মান করি আমরা, প্রত্যেক মানুষকে আমরা সম্মান করি, কিন্তু অ্যাজ একজন জ্যোতিষ শিক্ষার্থী হিসেবে, জ্যোতিষ চর্চা করা মানুষ হিসেবে বলতে পারি, মুখ্যমন্ত্রী নাও হতে পারে, কারণ শনি মহারাজ সেভাবে খুব একটা কৃপা নাও দিতে পারে। শনি মহারাজ একটুখানি পরীক্ষা নিয়ে উনাকে তৈরি করবেন। যেভাবে 21 সালে সরকার বিজেপি না আসার ফলে 21 সাল থেকে 26-এর জার্নিতে শুভেন্দু অধিকারীকে জননেতা শুভেন্দু অধিকারী তৈরি করে দিয়েছে। অর্থাৎ রামায়ণ কি শেখালো? পিতা কেমন হওয়া উচিত, বড় ভ্রাতা কেমন হওয়া উচিত, ছোট ভগিনী ছোট ভাই কেমন হওয়া উচিত, স্ত্রী কেমন হওয়া উচিত, এবং দায়িত্ব কাকে বলে। অর্থাৎ যেখান থেকে আমরা প্রথমে চেষ্টা করি সবাইকে নিয়ে চলো, সবাইকে সঙ্গে নিয়ে চলো, সবাইকে ভালোবাসো, এটাই তো আমরা শেখাতে চাই। আজকের ধারণা হয়ে গেছে পিতামাতার মধ্যে, সন্তানরা সাধু দেখলে আমরা বাচ্চাদেরকে বলি, এই দেখ সাধু বাবা আসছে, খেয়ে নে, নাহলে ব্যাগে ভরে নিয়ে যাবে। আমরা প্রথমেই তো সন্তানকে শিখিয়ে দিচ্ছি সাধু মানে শিক্ষাটা। ওটা আমাদের গুরু আমাদের আশ্রমে রেখে নৈতিক, সামাজিক এবং পরিবেশের শিক্ষা আমাদের প্রদান করতেন। তো আমি মনে করি আমি অনেকটা এগিয়ে, কারণ আমার মধ্যে সনাতন শাস্ত্র আছে। আমি সনাতন শাস্ত্র অধ্যয়ন করেছি। সনাতন কথার অর্থই তো হলো সর্বদা। হলো এমন একটি সাবজেক্ট, বেদ হলো আমাদের শরীরের মেন বডি। আপনি ব্যাকরণ বলুন, দর্শন বলুন, এগুলো সবই হচ্ছে তার অঙ্গ। জ্যোতিষ সবই বছরের বৃদ্ধ লোক, একজন একটা বড় স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত, আমি নাম করছি না, তার রিসেপশনিস্ট একটি মেয়ে ওই 80 বছরের বৃদ্ধকে তন্ত্রক্রিয়া প্রয়োগ করিয়ে ম্যাক্সিমাম ওনার বাড়ির সম্পত্তি লিখে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আপনাদের আবার স্বাগত জানাই। আজকের পডকাস্টটা একটু একদম আলাদা, মানে একটু বলবো না, পুরোটাই আলাদা। একটা সময় ছিল, আমি ছোট করে একটু রাখি আপনাদেরকে, আমি যখন 4-5-এ পড়তাম তখন আমি আমার সিলেবাসে কিন্তু রামায়ণ পেয়েছি। বর্তমানে আমি জানি না আমাদের যে ভাইরা আছে বা আমাদের যারা ভাইপোরা আছে, ভাইজিরা আছে, তারা কি পড়ছে এই রামায়ণটা? বা আপনি কি আলাদা করে সংস্কৃত যে আমাদের একটা এত পুরনো একটা ভাষা বা বাংলা ভাষাতেই রামায়ণ কি শোনাচ্ছেন বা পড়াচ্ছেন? কেন পড়াচ্ছেন না? কোনদিন নিজেকে প্রশ্ন করেছেন যে আমাকে এটাই ভাবেন না যে যদি ওটা পড়ে কি আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার বা যদি একটু টাকা রোজগার করা যেতে পারবে কি? তাই জন্যই পড়াচ্ছেন না হতে পারে। কিন্তু ভালো মানুষের গুণ কিন্তু সবসময় সবার সামনে তুলে ধরে সবাই। এটা মানে কোনো কথা নেই। রামায়ণ কেন পড়বো? মহাভারত কেন পড়বো? বৈদিক, বেদ, গীতা বা যা, যা আছে আমাদের পুরাণে, আমাদের তো লাইব্রেরি আছে। আমাদের তো 2-3টে নেই, আমাদের লাইব্রেরি আছে। তো সেগুলো কেন পড়বো? তাই নিয়ে আজকে আমাদের পডকাস্ট, তার সাথে, সাথে রাজনীতি। ওফ বাপ রে বাপ! রাজনীতিতে যা বর্তমানে হচ্ছে সেটা নিয়েও কথা বলেছি। বেশি দেরি করব না। আজকে আমাদের যিনি গেস্ট আছেন নতুন, চন্দন স্যার, চন্দন শাস্ত্রী। ডাইরেক্ট তার কাছে যাবো, কিন্তু যেই নাম্বারে তিনি কল করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারাও যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে ভালো কিছু তথ্য আমাদেরকে দিতে, তার জন্য এই যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই জন্য আসবেন, এবং প্রমোশনের জন্য, ধরুন কোনো স্পিরিচুয়াল হেল্পের জন্য, তার জন্য কল করতে পারেন। আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো? থ্যাংক ইউ স্যার, আমরা খুব খুব ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাদের প্রণাম সবাইকে। নেবেন আবার।
আর আপনি অনেক দূর থেকে আসছেন, যেটা হচ্ছে মেদিনীপুর থেকে আপনি আজকে এসছেন। আজকের আপনার প্রথম পডকাস্ট, যেটা হচ্ছে, তার জন্য ওয়েলকাম আপনাকে কেকে পডকাস্টের তরফ থেকে। আর আজকে না আপনার সাথে একটু অন্যরকম বিষয় নিয়ে আমি কথা বলবো, একদমই। যেটা হচ্ছে যে প্রথমে জানতে যাবো আপনার ব্যাপারে। আপনি যে এই লাইনে এসছেন, সে একটু জার্নিটা যদি ছোট করে রাখেন আপনি। এই জার্নি স্টার্ট আমার 2002 সাল থেকে। হুম, হুম। আমার যখন 7 বছর বয়স, তখন আমার বাবা মা একটি আশ্রমে আমাকে রেখে দেয়, যে আশ্রমটির নাম হলো সীতারাম দাস ওমকারনাথ সংস্কৃত শিক্ষা সংসদ, যেখানে আমি 7 বছর বয়সে যাই। ওখানে যাওয়ার পরে আমার উপনয়ন সংস্কার হয়, এবং ওখানে যাওয়ার পরে উপনয়ন সংস্কার হওয়ার পরে আমি গুরুজির কাছে, আমার পরম শ্রদ্ধেয় গুরুজি, যিনি আজকে নেই আমাদের মধ্যে, জয়শঙ্কর ঝা, উনার শিক্ষা, উনার দীক্ষা, উনার তত্ত্বাবধান, উনার পর্যবেক্ষণে আমি বড় হয়ে উঠি। ওটা ছিল 6 বছরের কোর্স। আমি ওখানে ভর্তি হই সংস্কৃত নিয়ে পড়তে। সংস্কৃত কি? বেদ, ব্যাকরণ, জ্যোতিষ এবং সাহিত্য, এগুলো আমাদের সাবজেক্ট ছিল। 8 বছর বয়সে আমার উপনয়ন হওয়ার পরে আমি বেদ পাঠ শুরু করি। আমি গুরুকুলে থেকে পুরোপুরি সম্পূর্ণভাবে গুরুকুল জীবনযাপন যেরকম হয়, ব্রহ্মচর্য যে জীবনটা হয়, সেই জীবনযাপন করে গুরুগৃহে থেকে গুরুর কাছে বেদ পাঠ অধ্যয়ন শিখি। ওখান থেকে আমি বেদ অধ্যয়ন কমপ্লিট করার পরে বেনারসে পরীক্ষা দিই। ওখান থেকে উজ্জয়নে পরীক্ষা দিই। উজ্জয়নে পরীক্ষা দেওয়ার পরে আমি বেদ ব্রহ্মশ্রী অ্যাওয়ার্ড পাই রাজ্যপালের কাছ থেকে। ওখান থেকে রাজ্যপালের অ্যাওয়ার্ড পাওয়ার পরে আমি উত্তরপ্রদেশে একটা অ্যাওয়ার্ড পাই বিষ্ণুকান্ত শাস্ত্রীজির কাছ থেকে, বেদ বিশারদ হিসেবে। তারপরে আমি একটা অ্যাওয়ার্ড পাই আপনার ব্যাঙ্গালোর সিঙ্গেরিতে একটি মঠ আছে, সারদা পীঠ, শঙ্করাচার্যের মঠ, হুম, হুম, সেখান থেকে বেদ বিভূষণ হিসেবে আমি একটা অ্যাওয়ার্ড পাই। তারপর আমার জীবন শুরু হয় জ্যোতিষীর। রাজস্থানে আমার গুরুজির নাম শ্রী মালিজি, কমল শ্রী মালি। ওনার পিতা রাধেশ্যাম শ্রী মালি, ওনার ভাই মোহনলাল মালি। তো ওনার কাছ থেকে আমার শিক্ষা। তারপর আমার দিল্লি যাওয়া, দিল্লি একটি মন্দিরে পুজো অর্চনা করি। তারপরে ওখান থেকে মানে পণ্ডিত ছিলেন ওখানকার? হ্যাঁ, আমি প্রধান পুরোহিত ছিলাম। ওখান থেকে একজন আমার মেসো হয়, উনি আমাকে দিল্লি নিয়ে যান সঙ্গে, ওইখানে ওনার কাছে রাখা। ওখান থেকে উনি একটা মন্দিরে পাঠানো। তারপরে আমি কিছুদিনের জন্য কলকাতায় একটা গুরুকুলে নিজে অধ্যাপনা করি, বেদ পড়াই। কিন্তু এই জ্যোতিষের প্রতি এতটাই টান ছিল, বা এতটা আমি মজা পেয়েছিলাম এই সাবজেক্টের মধ্যে, গভীরতার মধ্যে ঢুকতে ঢুকতে এতটাই মনে হয়েছিল যে এই সমুদ্র অধ্যয়ন করতে গেলে, এই সমুদ্রে টিকে থাকতে গেলে, এই সমুদ্র থেকে কিছু নিতে গেলে আমাকে পুরোপুরিটা অধ্যয়ন করতে হবে, সর্বক্ষণ অধ্যয়ন করতে হবে এবং মানুষের কাজ করতে হবে। তার জন্য মানুষের কাজ এবং অধ্যয়ন আমি আজও চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। একটা জিনিস জানতে চাইবো, আপনি তো বৈদিক জ্যোতিষী একজন। হ্যাঁ। আমি এই জ্যোতিষটাকে বাদ দিয়ে আপনার শিক্ষায় আমি একটা জিনিস জানতে চাইবো, আপনি পুঁথিগত যেটা আমরা পড়াশোনা করছি স্কুলে গিয়ে, সেই রকম পড়াশোনা না, করেন? আমি স্কুলে গিয়ে কোনো পড়াশোনা করিনি। আমার পড়াশোনা ওই বেদ। মাঝে মাঝে মনে হয় না আপনি পিছিয়ে আছেন? না, আমি আমাদের গুরুকুলে সমস্ত সাবজেক্টই পড়ানো হতো। আমাদের গুরুকুলে যে টাইমিং ছিল, সকালবেলা আমরা বেদ পাঠ করতাম, হুম। বেদ পড়তাম, আমার লাভটা কি বেদ এবং পড়ে? দুপুর বলি, এবার দুপুরবেলা আমাদের সমস্ত মডার্ন সাবজেক্ট পড়ানো হতো, বাংলা, ইতিহাস, ম্যাথামেটিক্স, সমস্ত কিছু। না ডিস্টার্ব করতে আসেনি, কিছু কথা বলতেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। এবার বেদ হলো এমন একটি সাবজেক্ট, বেদ হলো আমাদের শরীরের মেন বডি। হুম, আপনি ব্যাকরণ বলুন, দর্শন বলুন, এগুলো সবই হচ্ছে তার অঙ্গ। জ্যোতিষ সবই অঙ্গ। এবার আপনি সাহিত্য পড়তে গেলেও আপনাকে যেটা পড়তে হবে, যে সাবজেক্টগুলো আছে আমরা পড়েছি। হুম, আপনি সায়েন্স নিয়ে পড়তে গেলেও যে সাবজেক্ট পড়তে হবে আমরা পড়েছি। একটা জিনিস দেখবেন, কোনো ছেলে বা যারা গ্র্যাজুয়েশন করছে, মাস্টার ডিগ্রি করছে কোনো সাবজেক্ট নিয়ে, সে কি তারপরে তো একটা সাবজেক্টই পড়ে থাকছে? তার ছোটবেলা থেকে যে পড়ে আসা সাবজেক্টগুলো ওর জীবনে কিন্তু অমূল্য। হুম। যে শিক্ষাটা ওটা আমাদের গুরু আমাদের আশ্রমে রেখে নৈতিক, সামাজিক এবং পরিবেশের শিক্ষা আমাদের প্রদান করতেন।
তো আমি মনে করি আমি অনেকটা এগিয়ে, কারণ আমার মধ্যে সনাতন শাস্ত্র আছে, আমি সনাতন শাস্ত্র অধ্যয়ন করেছি। সনাতন কথার অর্থই তো হলো সর্বদা নতুন। আপনার কথাতে আমি একটু মানে অন্যরকম একটা ভাঁজ পাচ্ছি। আমি জানি না, আপনাকে আমি জিজ্ঞেস করবো এই সনাতন ব্যাপার নিয়ে যখন বলছেন, আমরা যখন ছোট ছিলাম, আমি ক্লাস 5-6 পড়ি, তখন আমাদের এই পাঠের মধ্যে রামায়ণ পড়ানো হতো, একটা বই ছিল রামায়ণে। কোনো কারণে, কি কারণ সবাই জানে, আপনিও জানেন, বন্ধ করে দেওয়া হয়। আপনি কি চান আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা যিনি আছেন সেখানে এই বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত পড়ানো উচিত? আম, আমি বিশ্বাস করি সরকার নয়, প্রত্যেকটা মানুষের উচিত এটা অধ্যয়ন করা। আর প্রতিটা মানুষ যদি নিজের সংস্কৃতি, নিজের আহ, আহ, বাড়ির ঐতিহ্য বা পরিবারের ঐতিহ্য তথা, আপনি ভুল বলছেন। আপনার বাবা মা কিন্তু সেই ঐতিহ্যটাকে জানতো বলে আপনাকে কিন্তু সেই গুরুকুলে দিয়েছে। হ্যাঁ, এটা প্রতি বাড়ির তো হতে হবে। না, বাড়ির তো নেই সেটা এখানে। কারণ হচ্ছে আমরা প্রথমে যেটা করি, সরকার তখনই একটা জিনিস করতে বাধ্য হয় যদি সমাজ সেটা ডিমান্ড করে। সমাজ তো ডিমান্ড করছে না। আমাদের আজকের ধারণা হয়ে গেছে পিতামাতার মধ্যে সন্তানরা সাধু দেখলে আমরা বাচ্চাদেরকে বলি, এই দেখ সাধু বাবা আসছে, খেয়ে নে, নাহলে ব্যাগে ভরে নিয়ে যাবে। আমরা প্রথমেই তো একটা সন্তানকে শিখিয়ে দিচ্ছি সাধু মানে চোর। তাহলে এই সমাজ যদি প্রথমেই আমাদেরকে ভয় দেখায় সন্তানকে, তাহলে সরকার কেন আমাদের পড়াবে? আর সরকারের তো এখানে ফায়দা আছে, ভোট ব্যাংকের ব্যাপার আছে, কেন গীতা, রামায়ণ, মহাভারত পড়াবে? কারণ আমাদের সনাতন ধর্ম খুব নরম, সহানুভূতিশীল, সহনশীল। তবে বিশ্বাস, সনাতন ধর্মে জাগরণ হয়েছে, জাগরণ হচ্ছে, আগামী দিনে অবশ্যই গীতা আদি রামায়ণ পড়ানো উচিত, পড়ানো হবেও। গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, এখান থেকে কি মানুষের জীবনেরকে যদি আমি পড়ি, দেখুন আমি আজকে আমি পড়িনি, কিন্তু সত্যি কথা বলি, রামায়ণ মহাভারত আমি টিভিতে, কার্টুনে এরকম দেখে আমি শিখেছি। আমি যদি আজকে থেকে ধরুন আমি পিডিএফ নামালাম বা একটা অ্যামাজনে বই অর্ডার দিলাম, আমি যদি পড়ি, আমার লাইফ চেঞ্জ হবে? আপনি বলতে পারেন সেটা নিয়ে? হ্যাঁ, কেমন ভাবে ধরুন? কেমন ভাবে হবে? রামায়ণ তো আপনি বললেন রামায়ণ পড়েছেন। হুম। রামায়ণে কি পড়িয়েছে? রামায়ণে পড়িয়েছে, দেখিয়েছে যেটা, চার ভাই, চার ভাই, এক ভাই চলে গেছে বনবাসে। হুম। কেন বনবাসে গেল? তার মায়ের আদেশে। হুম। মায়ের আদেশ কাকে করেছিল? তার পিতাকে। হুম। পিতা আদেশ করলো কাকে? সন্তানকে। হুম। তাহলে এখান থেকে আমরা কি শিখছি? একজন স্বামী তার স্ত্রীর কথা রাখলো। স্ত্রী কি করলো? তার সন্তান মোহে আবদার করলো তার স্বামীর কাছে। স্বামী আদেশ দিল তার সন্তানকে, সন্তান তার পিতার আদেশকে মাথায় নিয়ে বেরিয়ে গেল বনবাসে। এখান থেকে আবার কি হলো? তাকে দেখে তার ধর্মপত্নী কোনো কিছু প্রতিবাদ না করে সেই বনবাসে পথিক হলেন। তার সঙ্গকে দিল তার ছোট ভ্রাতা। কেন চলে গেলেন? যেহেতু বাবা আদেশ করেছেন। কেন গেলেন লক্ষণ? কেন দাদা যাচ্ছে সঙ্গে। ভরত কি করলো? যার মা বনবাসে পাঠিয়েছে, সে ভরত কি করলো? আমার মায়ের জন্য আমার দাদাকে যেতে হয়েছে, তাই জন্য আমি এখানে থাকবো তো বটে, বাবা আদেশ করেছে, তবে সিংহাসন থাকবে বাবা দাদার পাদুকা। অর্থাৎ রামায়ণ কি শেখালো? পিতা কেমন হওয়া উচিত, বড় ভ্রাতা কেমন হওয়া উচিত, ছোট ভগিনী ছোট ভাই কেমন হওয়া উচিত, স্ত্রী কেমন হওয়া উচিত, এবং দায়িত্ব কাকে বলে। অর্থাৎ যেখান থেকে আমরা প্রথমে চেষ্টা করি সবাইকে নিয়ে চলো, সবাইকে সঙ্গে নিয়ে চলো, সবাইকে ভালোবাসো, এটাই তো আমরা শেখাতে চাই। সেটাই যদি আমরা ওখান থেকে শিখতে পারি, সে কাল্পনিক হোক, গল্পের মাধ্যমে হোক, আমরা তো আলটিমেটলি শেখাতে চাই। তাহলে আমরা ভালো হচ্ছি কি হচ্ছি না? তাহলে রামায়ণ আমাদের জীবন উপকার করছে কি করছে না? আরেকটা জিনিস, সনাতন ধর্ম কেন আমরা শিখবো? সনাতন ধর্মের গীতার মধ্যে, শাস্ত্রের মধ্যে সব জায়গায় বলে গেছে আমরা সবাইকে নিয়ে চলি, তার প্রমাণও আছে। কি প্রমাণ? সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। অর্থাৎ সর্বে ভবন্তু সুখিনঃ। সর্বে মানে কি? পশু পাখি মানব, সব পৃথিবীতে সৃষ্টিতে যারা আছে সবাই। সর্বে, কোথাও বলেনি হিন্দু ভবন্তু সুখিনঃ, কোথাও বলেনি সনাতন ভবন্তু সুখিনঃ, কোথাও বলেনি পিতা ভবন্তু সুখিনঃ। সর্বে ভবন্তু সুখিনঃ, আমার শত্রু হোক আমার মিত্র হোক, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সবাই নিরাময় থাক।
সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সবাই দুঃখবিহীন হয়ে সুখী জীবনযাপন করুক। এটাই তো সনাতন ধর্ম, এটাই তো আমাদের মোরাল শিক্ষা হওয়া উচিত। সবাইকে নিয়ে চলা, সবাইকে ভালো রাখা, সবার সঙ্গে থাকা। হুম, খুব সুন্দর। আরেকটা বিষয় জানতে চাবো, এই মহাভারত, অনেকে বলে পলিটিক্স যদি শিখতে হয় মহাভারত দেখো। একদমই তাই, সত্যি তাই? একদমই তাই। পলিটিক্স মানে কি? রাজার নীতি। হুম। পলিটিক্স মানে তো চুরি নয়। না। পলিটিক্স মানে তো মানুষ মারা নয়। না। পলিটিক্স মানে তো কাউকে ছিনিয়ে নেওয়া নয়। পলিটিক্স মানে হলো একজন রাজা যার কিছু টিক্স বা পদ্ধতি অবলম্বন করে সমাজে সর্বস্তরের মানুষকে সমানভাবে পরিচালনা করবে এবং সত্যের প্রতিষ্ঠা করবে। ভগবান শ্রীকৃষ্ণের থেকে বড় পলিটিশিয়ান কে ছিল যে 5 জনকে নিয়ে নিজের কিছু পদ্ধতি অবলম্বন করে সত্যের প্রতিষ্ঠা করেছিল? তাহলে সেখান থেকে ভালো পলিটিক্স আর কে শেখাতে পারে? সেটাই তো ছিল পলিটিক্স। আর এখন তো হয়েছে রাহাজানি, মারপিট, এটাই। এখনকার পলিটিক্স নিয়ে যদি একটু কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, অবশ্যই। বর্তমান সমাজে বসবাস করছি, অবশ্যই তার হুম। সম্বন্ধে রিসার্চ করছি। 2026 পড়ে গেছে এবং সামনেই ভোট আছে। আপনার কি মনে হচ্ছে আমাদের কি এই সরকার যিনি আছেন কি হতে পারে? এটা যদি আপনি আপনার মতো করে রাখেন। পরিবর্তন হচ্ছে। হচ্ছে হ্যাঁ। মানুষের মধ্যে নাকি সমাজের মধ্যে? মানুষের দ্বারা সমাজের পরিবর্তন। আপনি যেখান দিয়ে এসছেন সেখানে আমাদের বিজেপির একজন নেতা আছেন যিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। তা আপনার কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী যিনি আছেন ইনি কি এইবারে যদি জেতেন বিজেপি তাহলে কি উনি কোনো পদ পাবেন বা মুখ্যমন্ত্রী হতে পারেন? উনি জিতবেন এবারে অবশ্যম্ভাবী। হুম। Sure. চালিকা শক্তিতে উনি থাকবেন। বিজেপির চালিকা শক্তিতে উনি মুখ হবেন। এটা আপনি এটা আমি শিওর কথা দিতে বলছেন? পারি। হ্যাঁ, চালিকা শক্তি, আমি বলছি না মুখ্যমন্ত্রী। ওকে। চালিকা শক্তিতে উনি থাকবেন কোনো না কোনো একটা পদে হ্যাঁ। উনি থাকবেন যেটা জোর পড়ে এবং একটু। চালিকা শক্তি চলবে ওনার মতো করে। তো অনেকে আশা করছেন মুখ্যমন্ত্রী নাও হতে পারে, কারণ শনি মহারাজ সেভাবে খুব একটা কৃপা নাও দিতে পারে। শনি মহারাজ একটুখানি পরীক্ষা নিয়ে ওনাকে তৈরি করবেন। যেভাবে 21 সালে সরকার বিজেপি না আসার ফলে হুম 21 সাল থেকে 26-এর জার্নিতে হুম শুভেন্দু অধিকারীকে জননেতা শুভেন্দু অধিকারী তৈরি করে দিয়েছে। হুম। কিন্তু হ্যাঁ ঠিক এটা 2021 সালে আমি ওনাকে যেভাবে দেখেছি এখন কিন্তু ওনাকে অন্যভাবে আমরা চোখে পড়ছে কিন্তু। আপনার মনে হয় না মাঝে মাঝে যে মমতা ব্যানার্জি এত বড় একজন নেত্রী আমরা কিন্তু ভোট দিয়েছি, মানে আমি যখন উনি এসেছেন তখন আমি ভোট দিইনি, কিন্তু তারপর ওনাকে আমি দেখেছি আমাদের বাবা মা ভোট দিয়েছে। কোনো না কোনো জায়গায় আপনার মনে হয় না কিছু কিছু জায়গায় ওনার ভুলের জন্য আজকে এই জিনিসগুলো আমরা আলোচনা করছি? কাজ করলে ভুল হয়, কাজ করলেই মানুষের কাজ করে তবেই তো ভুল হয়। হুম। ভুল আর দোষের মধ্যে তফাৎ আছে। উনি কাজ করেছেন, ভুল হয়েছে, কিন্তু কিছু দোষও আছে। সেই দোষের জন্য আমরা আলোচনা করছি। ঠিক। তার সাথে সাথে আমার কয়েকজন মানুষ আছে যেটা হচ্ছে দিলীপ ঘোষ। উনি আমি দেখেছি উনি একজন বিয়ে করেছেন কিছু মাস আগে এবং একজন যেভাবে উনি একজন বক্তা বা যে ভালো একজন বক্তা এবং অনেক জায়গায় ওনার আচার আচরণ এবং ওনার তথ্যগুলো আমাদের খুব ভালো লেগেছে, সেখানে তিনি বিয়ে করেছেন। আপনার মনে হয় না যে এই বিয়েটা উনি করার ফলে ওনার একটু জনপ্রিয়তাটা কমে গেছে? বিয়েটা করার ফলে জনপ্রিয়তা কমেনি। জন্মকুণ্ডলী না দেখে সঠিক পাত্রী চয়ন না করার জন্য উনার শুধু জনপ্রিয়তা নয়, রাজনৈতিকভাবে উনি অনেকটাই পিছিয়ে গেছেন। হ্যাঁ। হ্যাঁ, উনার বিবাহের যে উনার সহধর্মিণী, উনাকে হুম। যথেষ্ট সম্মান করি আমরা। প্রত্যেক মানুষকে আমরা সম্মান করি। কিন্তু অ্যাজ একজন জ্যোতিষ শিক্ষার্থী হিসেবে, জ্যোতিষ চর্চা করা মানুষ হিসেবে বলতে পারি, উনার জন্য বিবাহের পূর্বে ছক দেখা বা একটু আলোচনা করা দরকার ছিল। কারণ উনি যে বয়সটাতে বিবাহ করেছেন, নিশ্চয়ই কোনো না কোনো গ্রহের হুম। একটা তো ব্যাপার ছিল। তার জন্য তো লেট ম্যারেজ। তো সেখানে উনাকে ওটা শ্যুট করেনি। দেখুন, আমরা একটু বয়সকালে যদি খাবার খাই, দেখে নিই তেলটা ঠিক আছে কিনা, হ্যাঁ। খাবারটা কত পুরনো, হুম। খাবারটা আমাকে হজম হবে কিনা। আমরা খাবারটা খাচ্ছি দেখে সামান্য বাজার করতে গিয়ে দেখছি আলুটা ঠিকঠাক দাগ আছে কিনা, পোকা হতে পারে কিনা, কিন্তু আমরা বিবাহের সময় পাত্রী চয়নের ক্ষেত্রে ধ্যান দিচ্ছি না, যার জন্যই আজকে এই সমস্যা। ওকে। ধরুন আমি বিজেপি থেকে একটু দূরে যাচ্ছি, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করলাম। ধরুন মমতা ব্যানার্জি টিএমসি জিতলো, যেভাবে হোক জিতেছেন তারা।
আপনার কি হয়, মমতা ব্যানার্জির জায়গা কি এখন অভিষেক ব্যানার্জি নিতে পারবে? মমতা ব্যানার্জির জায়গায় অভিষেক ব্যানার্জি কখনো নিতে পারবেন না। কি বলছেন? এটা অভিষেক ব্যানার্জি একজন যোদ্ধা। অভিষেক ব্যানার্জি একজন যোদ্ধা, খুব বুদ্ধিমান ব্যক্তিত্ব, খুব জেদি মনোভাব সম্পন্ন ব্যক্তিত্ব, দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তিত্ব। উনি আজকে বসে আগামী 5 বছর পরে কি হতে পারে, তার পদ্ধতি কি অবলম্বন করা উচিত উনি খুব ভালো মতো বুঝতে পারেন। সমস্যা একটা, উনি জনতার মধ্যে নেই। উনি কর্পোরেট স্টাইলে রাজনীতি করেন, আর মমতা ব্যানার্জি জনতার মাধ্যমে রাজনীতি করেন। এটাই হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির তফাৎ। মানে আধুনিক আর একটা বৈদিক, বৈদিক। এই জন্য একটুখানি ক্ল্যাশ হচ্ছে। এই জন্যই ক্লাস হচ্ছে, আর এই জন্যই অভিষেক ব্যানার্জির মধ্যে গ্রহণযোগ্যতা যেটা আছে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপের প্রেমের মতো, চিঠির প্রেমের মতো নয়। হুম, ফোন অফ, সন্দেহের বাতাবরণ এটা সৃষ্টি। কিন্তু ঠিক বলেছেন। মানে আমরা যেভাবে মমতা ব্যানার্জিকে আমরা যেভাবে ভালোবেসেছি বা আছেন এখন বর্তমানে, আমরা কিন্তু অভিষেক ব্যানার্জিকে সেরকমভাবে কিন্তু ফিল্ডে আমরা পাইনি। মমতা ব্যানার্জি যতটা পেয়েছি। ঠিক, ঠিক। এখন আপনি দেখবেন অভিষেক ব্যানার্জি হুম, থাকলে ওনার চারিদিকে পরিবেষ্টন অনেক অনেক বড় পরিবেষ্টন থাকে। সিকিউরিটি বলুন, প্রেস কনফারেন্স হলে তার সামনে ব্যারিকেড দেখবেন। কিন্তু মমতা ব্যানার্জি এখনো দাঁড়িয়ে নিজের হাতে মমতা মাইকটা ব্যানার্জি নিয়ে, আলাদা একটা ক্রেজ আছে। মমতা ব্যানার্জি আর তেজও আছে একটা। যে মমতা ব্যানার্জির জন্য মা মাটি মানুষ যে কথাটি হুম। সমার্থক শব্দ। হ্যাঁ, ঠিক, ঠিক। মানে ওনাকে, ওনার বয়সটা মানে শরীরটা একটু ভেঙে গেছে না আপনার মনে হয়? শরীরটা ভেঙেছে তার দশা ওয়াইস, আর দশার জন্যই ভেঙেছে। তারপরে কিছু তো উনার উপরে কিছু কিছু মানুষের ক্রিয়াও চলছে। হ্যাঁ, হ্যাঁ, মানে তন্ত্রক্রিয়া ওনাদের অবশ্যই দেওয়া হয়। প্রত্যেকটা বড় বড় পলিটিশিয়ান, হুম, আপনি কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, 11-র আগে বলুন, 11-র পরে বলুন, বহু মানুষ, বহু বড় বড় পলিটিশিয়ান, আমি বুক ঠুকে বলতে পারি, তন্ত্রক্রিয়ার মাধ্যমে ভোট পরিচালনা করেন। হ্যাঁ। আমি আপনাকে বলতে পারি এটা কথা, তৃণমূল সরকারও 11 সালে তন্ত্রক্রিয়া পরিচালনা করেছেন। হুম। এটা- আপনি এটা শুনেছেন বা আমরাও এটা দেখেছি, এবং আমি যে স্থানে থাকি সেখানে প্রচণ্ড মুসলিম আছে। আপনার মনে হয় কোনোভাবে যে তৃণমূল কোনো না কোনোভাবে ইসলাম ধর্মকে একটু বেশি প্রাধান্য দেয় আমাদের এই পশ্চিমবঙ্গে? ইসলাম ধর্মকে উনি প্রাধান্য দেন না, ইসলাম ধর্মকে উনি সামনে রাখেন। প্রাধান্য যাকে দেবেন, আপনি আপনার সন্তানকে যদি প্রাধান্য দেন, আপনি কি করবেন? আপনি আগে থাকবেন, হুম, আপনার সন্তানকে পিছনে রাখবেন। আপনি যদি আপনার পরিবারকে প্রাধান্য দেন, পরিবারকে সেফ রাখবেন, আপনি সামনে থেকে পরিশ্রম করবেন। নিশ্চয়ই। মমতা ব্যানার্জি কখনোই মুসলিমকে প্রাধান্য দেন না, মুসলিমকে ব্যবহার করেন। কি রূপ? যদি প্রাধান্য দিতেন তাহলে কিন্তু উনি অনেকগুলো মসজিদ করতেন, করেছেন মন্দির। কিন্তু ভোটের সময় ভোট করায় কে? ওরা। ভোটের সময় সর্বক্ষেত্রে মাঠে থাকে কারা? ওরা। তারা। তাহলে এই বাড়ির ছাদে আপনি যে বাড়িটা বসে আছেন, ছাদটা ঢালাই দিয়েছে কে? একজন মিস্ত্রি। হুম, বাড়িটা কার? আমাদেরই। তা আপনার বাড়ি ও ঢালাই দিচ্ছে, তাহলে ও তো আপনার বাড়ির মেম্বার নয়। মুসলিম ব্যবহার হচ্ছে। এটা কিন্তু অনেক বড় কথা বললেন। একদমই তাই। এই জন্য কি হুমায়ুন কবিরকে নিজের দল থেকে বের করে দিয়েছে বাবরি মসজিদ বানাবে বলে? ওটা হয়েছে, মানে এটা আমি আপনাকে, মানে আমি জিজ্ঞেস করছি, আপনার মনে হয় যদি হয় অ্যান্সার দেবেন না, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি এটা দেখলাম, হ্যাঁ ঠিক, কিন্তু এটা যে আপনি যেটা কথাটা এক্ষুনি বললেন ব্যবহার হচ্ছে, হুমায়ুন কবিরকে বের করে দেওয়া হয় কারণ বাবরি মসজিদ উনি বানাচ্ছেন বলে। বাবরি মসজিদ বানাচ্ছে না বলে নয়, তাহলে যে সময় উনি অ্যানাউন্সমেন্টটা করেছেন সেই সময়টা রাজনীতিতে সঠিক সময় নয়। আর ওনারা রাজনীতিবিদ, রাজনীতির সব কিছু আগে পিছিয়ে ভেবে ওনারা সিদ্ধান্ত নেন। ওনার জন্য ওনার হয়তো কোথাও মনে হয়েছে যে এই সময় এই সম্প্রীতি বজায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে সুস্থতা কামনা করতে হবে, যাতে অশান্তি সৃষ্টি না হয়। একজন অভিভাবিকা হিসাবে হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছেন। হুম, এটাও ঠিক। একটু ইন্টারন্যাশনাল যাই। একদম। দীপু চন্দ্র দাস, হ্যাঁ। যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই জানি, হুম। ফেসবুক ইউটিউবে সব জায়গায় এটা ছেয়ে গেছে। অ্যাজ আ সনাতন, আপনি যে
বলেন যে আমি খুবই বড় সনাতন, আপনার কাছে এই বিষয়টা কেমন লাগছে? একজন সনাতনী হিসেবে মানব ধর্ম ধারণ করার মানুষ হিসেবে খুব বেদনাদায়ক, কষ্টদায়ক। কারণ আমরা জ্যান্ত পুড়িয়ে মারা তো অনেক দূরের কথা, প্রাণী হত্যাটাকে মহাপাপ মনে করি। সেখানে দীপুচন্দ্র দাস, যেটা আমার দেখা, আমার তো ওখানে যাওয়া নেই, যতটুকু মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, সমাজ মাধ্যমের মাধ্যমে দেখেছি, যতটুকু শুনেছি বা ওনার পরিবারের কিছু কথা শুনেছি, সেখান থেকে মনে হয়েছে উনি হিন্দু, তাই ওনার উপর অত্যাচার করা হয়েছে। আর এই হিন্দু অত্যাচার, এটা অবশ্যই বর্তমান ভাববার বিষয় এবং আমাদের প্রত্যেকের কষ্টের বিষয়। ওই ওই হত্যা দেখার পর যার কান্না পায়নি, যার কষ্ট হয়নি, আমি মনে করি তার মধ্যে মন বা প্রাণ কোথাও কি একটুখানি ভাটা পড়েছে। আপনার মনে হয় না যে নরেন্দ্র মোদীর এটা নিয়ে কোনো স্টেপ নেওয়া উচিত? হ্যাঁ, নরেন্দ্র মোদী স্টেপ নেওয়া উচিত। আমি নরেন্দ্র মোদী শুধু নয়, পুরো বিশ্বের স্টেপ নেওয়া উচিত। কিন্তু কিছু জিনিস থাকে আন্তর্জাতিক বিষয়। আর সমস্যা হচ্ছে কোথায় বলো তো বাবু, আমরা যে সমাজে, যে দেশে বাস করি, আমরা সনাতন ঐতিহ্যবাহী দেশে বাস করি। আমরা যেচে কোথাও আমরা অশান্তি সৃষ্টি করি না। আমরা সবসময় কথা বলাতে বিশ্বাস করি। তবে এটাও আমরা বিশ্বাস করি সাম দাম দণ্ডভেদ। ওয়েট করুন, অনেক কিছু দেখবেন। আর একটা জিনিস আপনাকে আমি ছোট করে বলি, আমিও কিন্তু একটা মুসলিম এলাকায় থাকি, আপনি এসছেনও সেরকম, আপনি জানেন। এখানে কিন্তু ওনাদের সাথে আমার কোনো ঝামেলা লাগেনি বা ওনাদের মধ্যে কিন্তু সেই মনোবৃত্তিটাও আসেনি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, যে যে দেশের মধ্যে, যেমনি পাকিস্তান, বাংলাদেশ, এই দুটো দেশের মধ্যে যারা মুসলিম শাসিত জায়গা আছে, ওখানকার যারা মুসলিম আছে বা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদের মাথার মধ্যে এই জিনিসটা কি করে আসলো যে হিন্দুরা কাফির বা হিন্দুরা এরকম করে? কিন্তু আমাদের ইন্ডিয়াতে কিন্তু আমি জানি না, আমি কিন্তু এখনো ফেস করিনি যে তোমরা বাজে বা তোমাদের, আমাদের বাবার একসময় বিজনেস চলতো মুসলিমদের দিয়ে, আমারও অনেক বন্ধু আছে মুসলিমদের দিয়ে, মানে নানান টাইপের ঈদের সময় খেতেও গেছি তাদের বাড়িতে। কিন্তু কোনোদিন তো এটা মনে হলো না যেটা আমরা বাইরে আমাদের পরিবেশ, মানে প্রতিবেশী দেশ ওগুলো, ওখানে এটা কেন হয়? আপনার কি মনে হয় এটা? তার কারণ হচ্ছে নেতৃত্ব দেওয়ার লোক। যিনি নেতৃত্ব দেবেন তিনি কোন চিন্তা ভাবনার মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছেন। যদি আমি যে প্রথমে বললাম, একজন অভিভাবিকা হিসাবে হয়তো বর্তমান মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন যে হুমায়ুন কবিরকে এই সময় সাসপেন্ড করা দরকার, খুব ভালো সিদ্ধান্ত এটা। কখনো, কারণ এটা একটা বিবাদিত নাম বাবরি, ঠিক ওই রকম ওখানকার যে নেতৃত্ব আছে মোহাম্মদ ইউনুস, উনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ব্যবহার করা হচ্ছে। যেরূপ একটু আগে বললাম আমরা বাড়ি বানাই, ছাদের জন্য মিস্ত্রিকে ব্যবহার করি। উনি নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, ভারত বিদ্বেষকে প্রাধান্য দেওয়ার জন্য, জেনজিকে আগ্রাসনের সৃষ্টি করানোর জন্য উনি এটাকে বাহবা দিয়ে যাচ্ছেন। তার জন্য এটা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমার রাজনীতি থেকে বেরিয়ে আপনার সাথে আপনি তন্ত্র নিয়েও কাজ করেন, অনেক মানুষের আপনি হেল্প করেছেন, তার মধ্যে থেকে যদি কোনো কিছু একটা ঘটনা রাখেন তাহলে খুব ভালো হয়। দেখুন, প্রথমত আমি সবসময় চেষ্টা করি আমি যাদের কাজ করি সেই বিষয়টা একদমই পুরোপুরি গোপনীয় রাখার। কারণ আমাদের বিদ্যাটা গুপ্তবিদ্যা। এটা কিন্তু আজকে আমরা সমাজ মাধ্যমে চলে এসেছি, এই বর্তমান অবস্থান অনুযায়ী সমাজ মাধ্যম মিডিয়াতে এসছি, যার জন্য আজও আমাদের বিদ্যার কোনো ইনস্টিটিউট নেই বড় সরকারি স্বীকৃতিও। কিন্তু বিদ্যা দেওয়া জন্য অনেক শিক্ষক, অনেক গুরু আছেন। দেখুন, সব সাবজেক্টের যিনি শিক্ষা দেন তাদের শিক্ষক বলা হয় বা মাস্টার বলা হয় বা স্যার বলা হয়। একমাত্র আমাদের শিক্ষায় যিনি শিক্ষা দেন ওনাকে গুরুজি বা গুরু বলা হয়। কেন? গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যিনি আলোয় নিয়ে যাবেন তিনি তো গুরু। অর্থাৎ অন্ধকারের মাধ্যমে উনি অন্ধকারে আছেন, বা ওই জগৎটা অন্ধকার বা ওই জগৎটা গোপন, তাই তো আমি এটা কাজটা করছি। আমাকে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করি। তার মধ্যে কিছু কিছু অবশ্যই আমি তোমার শেয়ার করতে পারি নিজের মনের শান্তির জন্য বা মানুষের সচেতনতার জন্য জানাতে পারি। যেমন বাস্তু, এই বাস্তুতে আমি প্রায় বাস্তু ভিজিট করি, অনেক জায়গায় বাস্তু ভিজিট করি। একটা বাস্তু ভিজিট করতে গেছিলাম আমি। প্রথমে আমি প্রবেশ করেছি বাস্তু ভিজিট করতে। ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরে যজ্ঞোপবীত আছে, আমাদের নিজস্ব কিছু জব, নিজস্ব কিছু ক্রিয়া করা থাকে, আমরা ওটাকে ফিল করতে পারি।
আমাদের নিজস্ব কিছু বিদ্যা, আমাদের কিছু মন্ত্র শক্তি আছে, ফিল করতে পারি। যেরকম যারা মাটির কাজ করে তারা কুমোর পাড়ায় চলে গেলে বলে দেবে এখানে কোন মাটি দিয়ে কি দিয়ে তৈরি হচ্ছে, কোন পাত্র তৈরি হচ্ছে। ঠিক আমরা এই জগতে আছি তো আমরা বুঝতে পারি। আমি একটা পরিবারে গেছিলাম, একটা পরিবারে যাবার কিছুক্ষণ পরে আমাকে পিছন থেকে ওটা হালকা আওয়াজ দিয়ে ডাকার চেষ্টা করছে। পরিষ্কার কোনো আওয়াজ নয়, ঝিঝি আওয়াজ। কিছুটা এগিয়েছি, একটা উপর থেকে বিশাল বড় গাছের ডাল দুম করে পড়ে গেল সামনে। আমি দাঁড়িয়ে গেলাম, ভাবলাম হয়তো কোনো শুকনো ডাল ছিল, হতে পারে। একটু গিয়েছি, একটু এগিয়ে যাওয়ার পরে ডান দিকে একটা পুকুর পড়ে। পুকুরে মনে হলো পরপর তিনজন কেউ, আমরা যখন ছোটবেলায় স্নান করার ঝাঁপ দিতাম না, তিনজন কেউ ঝাঁপ দিল দুম দুম করে, না বিশাল আওয়াজ, জলোচ্ছ্বাসের মতো একটা ব্যাপার। তখন আমাকে একটু গাটা আমার নিজেকে গা ছমছম দিয়ে উঠলো, না এবার একটু আমাকে ব্যাপারে দেখতে হবে। তখন আমি আমার মতো করে, যতটুকু আমার বিদ্যা শক্তি আছে, আমার মতো করে জিনিসটাকে জাজমেন্ট করার চেষ্টা করলাম। আমাদের একটা মন্ত্র, জলপোড়া মন্ত্র, জলপোড়া একটা আমাদের বিদ্যা আছে, জলপোড়া। তো ওই মুহূর্তে ওইখানেই আমি ওই সন্ধ্যাবেলায় বললাম পুকুর থেকে একটু জল তুলে আনো, কাঁসার ঘটে করে। কাঁসার ঘটে জল তুলে নিয়ে এসছে, একটা খড় রেখে ওই কলসটা বসিয়ে আমি জল পোড়া করে, আর আমি এখানে যতজন বাড়ির মেম্বার আছে সবাইকে নিয়ে আসুন আমার কাছে, যতজন মেম্বার আছে। ওই পুকুরের জল, ওই জল পোড়া করেছি, প্রত্যেক মেম্বারকে রেখেছি, 8 জন মেম্বার পরিবারে, বাবা কাকা মিলিয়ে 8 জন মেম্বার। 8 জন মেম্বারকে যখন জল পোড়া আমি ছিটিয়ে দিই, তার মধ্যে একটি 16 বর্ষী, অর্থাৎ 16 বছর বয়সী একটি কন্যা চুলটুসে আমার দিকে এক অদ্ভুতভাবে তাকাতে সৃষ্টি করে। অদ্ভুতভাবে যখন তাকায়, এলাম কি রে, কবে এসছিস? তুই এখানে কি করতে এসছিস? আমাকে প্রশ্ন করছে, তুই এখানে কি করতে এসছিস? বললাম যে আমি এসছি, এই পরিবার ডেকেছে, তোর মুক্তি দিতে হবে তাই ডেকেছে। বলছে কেউ তো জানে না আমি কোথায় আছি, তুই কেন বের করলি? আচ্ছা আমার কাজটা বের করা। বলছে কিচ্ছু করতে পারবি না আমার। দেখা যাক কিছু করতে পারি কিনা। তারপরে তোর যে সিগারেট আছে, দিবি একটা সিগারেট, দিবি সিগারেট খাবো। আমার কাছে সিগারেট ছিল না, আমার সঙ্গে যিনি সহকারী ছিলেন তার কাছে সিগারেট ছিল। আর সিগারেট হতো, সিগারেটটা নিয়ে জাস্ট এইভাবে ধরেছে, এইভাবে টান দেওয়া শুরু করলো। তখন পাশ থেকে একজন ভদ্র মহিলা বলছে, এ তো আমার কাকাবাবু দিতেন এইভাবে সিগারেট টান। তখন যাই, তুই চুপ কর, তুই বড্ড বাজে, সবসময় ফটফট ফটফট করিস। তখন জানা গেল ওনার কাকাবাবু ওনার নাতি হয় সম্পর্কে তার মধ্যে এসছে। তারপরে কনভারসেশন করতে করতে, কেন এসছো? বলছে এই ছুরি সন্ধ্যেবেলা বাড়ির পিছনে গিয়ে মূত্রত্যাগ করেছে আমার যাওয়ার রাস্তায়। এই জন্য আমি বলি সবাইকে, মূত্রত্যাগ উভয় পুরুষ মহিলা উভয়ই খুব দেখে শুনে জেনে শুনে সব জায়গায় করা উচিত নয়, দেখে শুনে করা উচিত। তারপরে ওই বাড়িতে যাগযজ্ঞ আদি ক্রিয়া করে সে বাড়িটাকে ঠিক করেছি। এরকম বহু ঘটনা আছে। আর একটা ঘটনা দুর্গাপুরে, কারখানা। যখনই কারখানার কোনো কাজ সৃষ্টি হবে, কাজ করতে যাবে, নতুন কোনো প্রোডাকশন শুরু হবে, ম্যানুফ্যাকচারিং কমপ্লিট হওয়ার মুখে ঠিক আগুন লেগে যাবে, না হলে ওখানে চুরি হয়ে যায়, না হলে কেউ মারা যায়, না হলে কেউ স্ট্রাইক করে, কোনো না কোনো কারণে তার প্রতিবার ঠিক ম্যানুফ্যাকচারিং রেডি হয়ে যায় মাল, তারপরে গিয়ে ওর সমস্যা সৃষ্টি হয়, না ও মাল ডেলিভারি দিতে পারে, না কোনো কাজ এগোতে পারে। এবার কোটি কোটি টাকা লোকসান। সেখানে গিয়ে 7 দিন থেকে আমরা কাজ করেছি। কে করেছে? ওর বিজনেস পার্টনার, ওর বিজনেস ক্ষতি করার জন্য প্রেত চালান করে দিয়েছে। নিজের বিজনেস পার্টনার? নিজের বিজনেস পার্টনার। ঈশ্বর, এটা কেমন টাইপের পার্টনার? প্রচুর আছে এরকম। একজন প্রমোটার, দু বন্ধু মিলে ওরা প্রমোটিং করছে একটা বড় জায়গার মধ্যে, কোনো একটা বিষয় নিয়ে বলি বলার ভাব হয়েছে। তার একটি পার্টনার টার্গেট করে, তোকে আমি কাজ করতে দেবো না। একজন ইসলাম সম্প্রদায় মানুষের কাছে শরণাপন্ন হয়ে জিন চালান করিয়ে ওই বাস্তুর মধ্যে কালো বেড়ালের হাড় এবং শ্মশানের ছাই আদি ক্রিয়া করিয়ে বাস্তুটাকে এমন স্টাপ করিয়েছে, লোক দেখতে তো আসে, জায়গা কেউ কেনে না। বাইরের যারা ইনভেস্টার, যারা প্রমোটার, সবাই আসে, কেউ ইনভেস্ট করে না, কিনেও না। যারা আগে ইনভেস্ট করেছে তারা টাকার চাপ দেয়, এই জন্য তার বন্ধুকে সুসাইড পর্যন্ত করতে হয়েছে।
আজকের ডেটে মানুষের মধ্যে তন্ত্রক্রিয়া এতটা হয়ে গেছে, আপনি অবাক হবেন। 81 বছরের বৃদ্ধ লোক, হুম একজন একটা বড় স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত, আমি নাম করছি না, তার রিসেপশনিস্ট একটি মেয়ে ওই 80 বছরের বৃদ্ধকে তন্ত্রক্রিয়া প্রয়োগ করিয়ে ম্যাক্সিমাম ওনার বাড়ির সম্পত্তি লিখে নিয়েছেন। একটা রিসেপশনিস্ট, রিসেপশনিস্ট। কি বলছেন এটা? এই জন্য আজকের ডেটে কখন কিভাবে কি হতে পারে, কে কার জন্য করতে পারে, কে করতে পারে, আমাদের ভাবনার বাইরে। প্রত্যেকের উচিত প্রোটেকশন, প্রত্যেকের উচিত একজন গুরুর কাছ থেকে পরামর্শ নিয়ে জীবন জীবিকা করা। বিশেষ করে যারা বিজনেস ফার্মে আছেন, রিয়েল এস্টেট বিজনেসে আছেন, বড় বড় সোসাইটিতে আছেন, তাদের তো আজকের ডেটে মানা উচিত, দেখা উচিত, ভেবে চলা উচিত। আমি যতদিন ধরে কাজ করছি কে পডকাস্টে, এখানে একটা হট টপিক আমি প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার বা ছেলে হোক কি মেয়ে হোক তাদের সবাইকে আমি জিজ্ঞেস করেছি, বা তান্ত্রিকদেরও আমি জিজ্ঞেস করেছি যে দুটো বিষয়, একটা হচ্ছে কালসর্পদোষ, একটা হচ্ছে মাঙ্গলিক। এইটা নিয়ে লোকের বিশাল ভয়, মেয়েদের তো আরও ভয় যে তুমি যদি বিয়ে করো তোমার বর মারা যাবে। ঠিক আছে, তো আপনার কাছে এই দুটো জিনিস কেমন একটু বলেন যদি। কালসর্পের ব্যাখ্যা আমি নিজের মতো করে দিতে চাই না। কালসর্প, দেখুন, আমরা আমাদের গুরুজি একটা কথা বলতেন, ঋষয়ঃ মন্ত্র দ্রষ্টা রাহা নতু স্রষ্টা রাহা। অর্থাৎ ঋষিরা মন্ত্র দেখেছেন, মন্ত্র সৃষ্টি করেননি। মন্ত্র কি, বেদ যেটা বলেছে সেটাই মন্ত্র। বেদের মাধ্যমে অনেক শাস্ত্রের সৃষ্টি হয়েছে, ঋষিরা ব্যাখ্যা করেছেন, কিন্তু বেদ থেকে উৎপত্তি সমস্ত কিছুর। কালসর্প জ্যোতিষী বিচারে একটা আমরা পড়েছি, আমি পড়েছি, অগ্রে রাহু রঘ কেতু সর্বে মধ্যগতা গ্রহাঃ কা যোগায়ম কলসর্পাখ্যো শীঘ্রম তন্তু বিনাশয়া। অর্থাৎ আগে রাহু, জন্মকুণ্ডলিতে আগে রাহু, অন্তে কেতু, মধ্যখানে সমস্ত গ্রহ বিদ্যমান থাকলে কালসর্পযোগ হয়, এটা আমরা পড়েছি। এটা হলো টাইপ অফ হেডলাইন। এর ভিতরে বড় বড় 300 পাতার দুটো বই পাওয়া যায় কালসর্প বিষয়ক। কালসর্প কি, কালসর্প কেন হয়, কালসর্প ক প্রকারের, কালসর্প অ্যাকচুয়ালি 12 প্রকারের, কেউ কেউ বলেছে 12 প্রকারের। কারণ কি, 12টা ঘর, রাহুর অবস্থান অনুযায়ী কালসর্পের নামকরণও হয়েছে। অর্থাৎ আপনি ধরুন কৌশিক বাবু, কৌশিক বাবু হিসেবে আপনার একটা সম্মান, আপনার প্রতিষ্ঠা আলাদা। আপনি আবার আপনার মায়ের কাছে বাবু, আপনি যত বড়ই প্রতিষ্ঠা পান, যত বড়ই জায়গায় পৌঁছে যান, ওই মায়ের যে বাবুর নামের কাছে ও কিন্তু যে কোনো সময় আপনার কান ধরে টেনে আনতে পারে। আবার আপনি কৌশিক দাদা, আপনার কাছে যত ছোট ভাই হোক, যত বদমাস হোক, যত যাই হোক, যদি আবদার করে কিছু বলে ফেলে, আপনার কিন্তু ওই স্নেহটা অন্যরকম দেখা দেবে। অর্থাৎ মানুষ এক হয়, তার নামের পরিবর্তন, নামের ব্যবস্থা, নামের অবস্থানে, নামের ব্যবহারের মাধ্যমে তার ক্রিয়াও পাল্টে যায়। ঠিক কালসর্পের ক্ষেত্রেও 12 প্রকারের কালসর্প, 12 রকম নামের 12 রকম প্রতিফলন পাওয়া যায়। মানুষ শুধু কালসর্পে ভয় পায়। কালসর্প কি, কালসর্প 2 প্রকার আছে। সূর্য আছে, যেরকম কি আছে, সূর্যাস্ত, সূর্যোদয়। অর্থাৎ নামে সূর্য দুটোতেই আছে, একটা অস্ত, একটা উদয়। ঠিক কালসর্পর ক্ষেত্রেও নাম কালসর্প, একটা উদিত, একটা অনুদিত। উদিত রূপী কালসর্প ওটা দেখতে হবে না, অনুদিত রূপী কালসর্প দেখতে হবে। ধরুন আপনি ঘুমোতে যাচ্ছেন, তখন যদি কেউ এসে আপনাকে বলে কনকনে ঠান্ডায় চলো বাইরে হাঁটাহাঁটি করে আসি, আপনি যাবেন হাঁটতে? যাবেন না। ঠিক কালসর্প যখন অস্তমিত, তখন যদি রাহু কেতু বলে একটু ঝামেলায় ফেলে আসি, রাহু কেতু আসবে? আসবেই না। বৃহস্পতি উদয় হয়েছে, রাহুর পরে তো বৃহস্পতি আসে। তাহলে কালসর্প মানে কি? আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি পেয়েছি, বা আমার গুরুজির কাছ থেকে আমি শ্রবণে শুনেছি, গুরুজি বলতেন কাল মানে কি দেখতে হবে। কাল মানে সময়। সর্প মানে কি? সর্প তো দেখুন, জ্যোতিষী কেন, শাস্ত্র সব সাংকেতিক ভাষা, আমাদের যা কিছু সব সাংকেতিক। রাশি মানে কি? রাশির ইংরেজি হলো সাইন, মানে চিহ্ন। রাশি মানে চিহ্ন। গ্রহ, সূর্য সপ্তস্বর্ধমারূঢ়ং প্রচণ্ডং কশ্যপাত্মজম শ্বেত পদ্মধরং দেবং তম সূর্যং প্রণমাম্যম। সাংকেতিক, 7খানা ঘোড়া,
একটা প্রজ্বলিত অগ্নিগোলা সাংকেতিকভাবে আমরা পেয়েছি, তারপরে রূপের আমরা সৃষ্টি করেছি। ঠিক কালসর্প সাংকেতিক না, কাল মানে সময়, সর্প নামক সাংকেতিক। সাপ যেরকম কখনো সরে যায় না, অর্থাৎ সময় কখনো আপনার সরে যাবে না। সময় সাপ কিভাবে যায়, আঁকা বাঁকা যায়, এবং তার শরীরে কি থাকে, পুরোপুরি কি থাকে শরীরে, বিষ। বিষ, হ্যাঁ। তার মানে কালসর্প মানে যদি নেগেটিভভাবে, নেগেটিভ অবস্থান অনুযায়ী রাহুর অবস্থানগতভাবে দেখে নিয়ে দেখতে হবে কালসর্প তীব্র কিনা। যদি তীব্র কালসর্প হয় তা সেই জাতকের সময় তো যাবে, কিন্তু আঁকা বাঁকা বিষাক্তপূর্ণ সময়, যেটা কেউ নিতে পারে কেউ নিতে পারে না। তো সাপের ছোবলে অনেকে মারা যায়, অনেকে বেঁচে যায়। কিন্তু যারা বেঁচে যায় তারা কিছু করে দেখায়। আর যারা বেঁচে যায় তারা ভয়কে জয় করে নিয়েছে। তারা জীবনে কালসর্প যারা ভয় পায়, আমি মনে করি সব থেকে বড় বোকা। কালসর্প যাদের থাকে তারাই জীবনে কিছু করে দেখানোর মতো ক্ষমতা রাখে, কারণ কালকে যে জিততে পারে সে তো মহাকাল, আর মহাকাল তো সবার উপরে। শাস্ত্রে বলছে अकाल मृत्यु ও मरे जो काम करे चंडाल का, काल उसका क्या करे जो भक्त है महाकाल का। আর মাঙ্গলিক, মাঙ্গলিক সেম, মঙ্গলের অবস্থান, মঙ্গলের অবস্থান দেখতে হবে, মঙ্গলের অবস্থান অনুযায়ী মাঙ্গলিক হয়। ধরুন আমাদের শাস্ত্রে বলছে মঙ্গল প্রথম ঘরে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে, দ্বাদশতম ঘরে। যদি মঙ্গল প্রবলতম হয় তবেই মাঙ্গলিক দোষ বলা হয়। মাঙ্গলিক মানে অনেকের ধারণা কি জানেন কি, বিবাহ সমস্যা, হ্যাঁ, বিবাহ হবে না, ডিভোর্স হয়ে যাবে, বর মারা যাবে, বর মারা যাবে, স্ত্রী মারা যাবে, অ্যাক্সিডেন্টে মরে যাবে। এই যে ভয় দেখানোর ব্যাপারটা কিন্তু নয় মাঙ্গলিক। মাঙ্গলিক কথার মধ্যেই তো উত্তর আছে, প্রত্যেকটা কথার মধ্যে উত্তর থাকে। মাঙ্গলিক মানে কি, আমরা কি বলি, কাজ হচ্ছে মাঙ্গলিক, কাজ হচ্ছে বাড়িতে বিবাহ কর্ম হচ্ছে মাঙ্গলিক। এই মাঙ্গলিক কর্মটাকে শুধু আমরা বিবাহ ক্ষেত্রে ব্যবহার করি বলেই আমরা বিবাহটাকে কিছু কিছু জিনিস জুড়ে দিয়েছি। পড়াশোনারও শুভ কাজ, গৃহ বানানোরও শুভ কাজ, ভূমি ক্রয়টাও শুভ কাজ, বাহন ক্রয়টাও শুভ কাজ, সন্তান হওয়াটাও শুভ কাজ, সন্তানের সাকসেসটাও শুভ কাজ। দেখতে হয় মঙ্গল কোথায় অবস্থান করছে, আমি বিবাহে এফেক্ট করছে, না ভূমি ক্রয় এফেক্ট করছে, না বাহন কেনার পরে অ্যাক্সিডেন্ট এফেক্ট করবে, না সব কিছু ভালো ভালো গেছে, সন্তান জন্ম হয়েছে, সন্তানের কে নিয়ে দুশ্চিন্তা। আপনি মুকেশ আম্বানিকে দেখবেন সব কিছু পরিপূর্ণ, একটা তো দুশ্চিন্তা হয়ে গেছে সন্তানের বডি নিয়ে। এত টাকা সত্ত্বেও তিনি রোগা হতে পারছেন না। এত টাকা, এত মেডিকেল, এত ব্যবস্থা থাকা সত্ত্বেও উনি রোগা হয়েছেন, আবার উনি নিজের জায়গায় চলে এসেছেন, কারণ এটা গ্রহ, কিন্তু ওনার মন খুব ভালো। ঠিক ওই রকম মাঙ্গলিক মানেই যে খারাপ নয়। মাঙ্গলিক মানুষরা, আমি মনে করি মাঙ্গলিক থাকা মানে, মঙ্গল প্রভাবিত হওয়া মানে সে মানুষ অনেক দূর, তার তেজ, তার জেদ। মাঙ্গলিকে এই জন্য বিবাহ বলা হয় সমচিন্তা। মাঙ্গলিক একটা চরিত্র, সেই চরিত্র মঙ্গলের অবস্থান দেখে কার উপরে সে দৃষ্টি দিচ্ছে, কার উপরে সে পক্ষপাত করছে, কার উপরে সে এফেক্ট, সেটা অনুযায়ী বিচার করা উচিত। মাঙ্গলিকের জন্য শুধু বিবাহ নিয়ে ভয় পাওয়া উচিত না। বাহ, এত ভয়ের তাহলে মানে যারা যারা শুনছে আজকে, তারা যে নাম্বারটা দেওয়াও আছে স্ক্রিনের মধ্যে স্যার আপনার, সেই নাম্বারে ফোন করলে তো এই ধরনের প্রতিকার তো আরো যেরকম প্রতিকার হবে, একদম অনেক প্রতিকার, কোনো পুজো, কোনো যজ্ঞ, কোনো কবচ ছাড়াই হয়, শুধু কথাতে। অনেকে বলেন কালার থেরাপি, অনেকে বলেন অমুক থেরাপি, সে কেন স্পিচ থেরাপি করে না বুঝতে পারি না। কাউন্সিলিং তো খুব বড় প্রয়োজন। একদম ঠিক। আমার কাছে উনি জানতে আসছেন, উনি আমার কাছে ভয় পেতে আসেননি, ভয় পেয়েছেন তবেই তো এসছেন। আমি প্রথমে তো কাউন্সিলিং করব, প্রথমে দেখব। ধরুন যাদের লাখ লাখ টাকা নেই তারা কি করবে, তারা মরে যায়, তারা খেতে পায় না। আবার অনেকে দেখবেন কয়েকশো কোটি টাকার মালিক, আমি চিনি জানি, ওরা যে রুমটায় ঘুমোয় সেই রুমটাতে হয়তো ওর বাড়ির সার্ভেন্টও থাকবে না, একটা টিভি পর্যন্ত নেই। হ্যাঁ, কেন? তার কারণ গ্রহ। আপনি অবাক হবেন একটা জিনিস, অনেকে বলেন জ্যোতিষী মানি না, বলে তো জ্যোতিষতন্ত্র মানি না। ওকে জিজ্ঞেস করবেন পঞ্জিকা মানসা মানি, পূর্ণিমা মানসা মানি, অমাবস্যা মানি, সোমবার মানি, বৈশাখ, এটা কি মাস রে, বৈশাখ মাস, পৌষ সংক্রান্তির পিঠে খাবো, পৌষ মাস মানছি, জ্যোতিষী মানছি না। আরে জ্যোতিষ শাস্ত্রেই তো পুষ্য নক্ষত্রের সৃষ্টি আছে, পুষ্য নক্ষত্র নাম থেকে তো পৌষ মাসের সৃষ্টি।
বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাস, জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ মাস, আষাঢ়ী থেকে আষাঢ় মাস, শ্রবণ থেকে শ্রাবণ মাস, ভাদ্রপদ থেকে ভাদ্র মাস, অশ্বিনী থেকে আশ্বিন মাস, কৃত্তিকা থেকে কার্তিক মাস, আদ্রা থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফাল্গুনি থেকে ফাল্গুন, চিত্তা থেকে চৈত্র। তারপর যদি সীমানি না, 12টা রাশি, তাই তো 12টা মাস। চেম্বার কোথায় কোথায় আছে যদি দর্শকদের একটু সামনে রাখেন। চেম্বার আমার আছে কলকাতা দমদম, হুম। রুবি, মেদিনীপুর বেলদা, আমার যেখানে গ্রামের বাড়ি, আমার জন্মস্থান, আমার পিতামাতা থাকেন যেখানে, বেলদা, আর দিল্লি এবং উড়িষ্যা। বাহ! আর কন্ট্যাক্ট করলে তো লোকেরা আপনাকে হ্যাঁ, অনলাইন বলে প্রেডিকশন, দেবে। অনলাইন প্রেডিকশন অনলাইনও হয় হ্যাঁ। এবং যদি ধরুন আপনার সামনাসামনি কথা বলতে চান, যেমনি বললেন স্পিচ থেরাপি, একদমই তাই, সেটাও তো করা দেওয়া একদম যেতে পারে। একদম। লাস্ট প্রশ্ন আমাদের এই পডকাস্টে, যেটা হচ্ছে 2026 কিন্তু সূর্যের বছর। একদমই তাই। কেমন যাবে আপনার মতে? আপনার কথায় উত্তর আছে। আপনি বললেন সূর্যের বছর, হুম। তাই তো? সূর্য কেমন দেখতে হবে? সূর্য হচ্ছে অন্ধকারকে দূরে সরায়, অর্থাৎ এবছর অনেক মানুষের অন্ধকারকে দূরে সরাবে। একটা টুইস্ট বলে রাখি, হুম। রবি যাতে থাকে বা রবির কিছু ব্যাপার থাকে, রবির অবস্থানগতভাবে চরিত্রের দিকটা আমরা কিন্তু ইন্ডিকেট করে থাকি। কিছু কিছু মানুষের যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে অনেক মানুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে, যদি রবি ওদের দ্বারা পীড়িত হয়, ওদের ছকে যদি কলঙ্ক বা বদনামের যোগ থাকে, ওদের ছকে রবি যদি নিচস্থ থাকে, যে রাশি হোক না কেন, তাদের দুষ্কর্ম বা পিছনের কালো অধ্যায় সামনে বেরিয়ে আসতে পারে। তাই জন্য যাদের এই যা সম্পর্ক, এরকম সম্পর্ক থাকতে পারে, তারা একটু সাবধান থাকবেন, তারা ছকটা ঠিকঠাক মিলিয়ে বিচার করে রাখবেন। বাহ! মানে একটু ছোট করে বললেন, খুব হেভি লাগলো কথাটা। তো প্রথম পডকাস্ট, কে পডকাস্ট কেমন লাগলো যদি একটু ছোট করে? অপূর্ব, অসাধারণ অভিজ্ঞতা। থ্যাংক ইউ। বিশেষ করে কে পডকাস্টে যারা তোমরা মেম্বার আছো, ওদের ব্যবহার রবির মতো, অন্ধকারকে দূরে সরানোর মতো। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, থ্যাংক ইউ। 26 সাল খুব ভালো থাক, সবার ভালো যাক। থ্যাংক ইউ। আর যেটা এতক্ষণ ধরে যে রয়েছেন এর জন্য থ্যাংক ইউ। এবং আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট, নতুন গেস্ট চন্দন স্যার, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার, খুব ভালো থেকো।